ওয়েলকাম টু জিও থট ইউটিউব চ্যানেল। জিও থট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আবারও ওয়েলকাম। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ক্লাসে আমরা আবারও ক্লাস 11-এর একটি টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটি আমরা আগের ক্লাসে আলোচনা করছিলাম। আগের ক্লাসে আমরা শাস্ত্ররূপে ভূগোলের প্রথম পার্টটি তোমাদের সাথে আলোচনা করেছিলাম এবং আগের দিনের পূর্ব নির্ধারিত কথা অনুযায়ী আবারও তোমাদের জন্য কিন্তু ওই ভিডিওটিরই সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। তাই যারা এখনো তোমরা ফার্স্ট পার্টটি দেখোনি তারা অবশ্যই কিন্তু ফার্স্ট পার্টটি দেখে নিও, কারণ ফার্স্ট পার্টটি দেখলেই তোমরা সেকেন্ড পার্টটি কিন্তু আরো ভালো করে ইন ডিটেলসে বুঝতে পারবে। এবং এই আগের ক্লাসটির যে লিঙ্কটি সেটি আমি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে দিয়ে দেব তার লিঙ্ক। এবং যারা এখনো ভিডিওটিকে বা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবং আমাদের কোন কোন চ্যানেল থেকে তোমরা কোন কোন ভিডিও চাইছো সেগুলোও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে ভুলো না। তাহলে চলো আজকের ক্লাসে আমরা আলোচনা করে নিই শাস্ত্র হিসেবে ভূগোলের সেকেন্ড পার্টটা। দেখো, শাস্ত্র হিসেবে ভূগোলের সেকেন্ড পার্টটি আলোচনা করতে গেলে যে বিষয়টি সবার প্রথমে আসে সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ জিওগ্রাফি। তার মানে দেখো, জিওগ্রাফির বিভিন্ন বিষয় নিয়ে আমরা ক্লাস 10 অবধি পড়াশোনা করে এসেছি। আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি পড়েছি, আমরা প্রাকৃতিক ভূগোলের মধ্যে বিভিন্ন বিষয় পড়েছি, আমরা বায়ুমণ্ডল পড়েছি, এরকম বিভিন্ন বিষয়বস্তু আমরা পড়েছি। তাই এই যে বিষয়বস্তুগুলো কোনটা কোন পর্যায়ভুক্ত সেগুলো আমাদের জেনে নেওয়া ভীষণভাবে জরুরি। দেখো, আমরা এখানে ফার্স্টেই ভূগোলকে প্রধানত আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আঞ্চলিক ভূগোল এবং অপর দিকে হচ্ছে দেখো প্রণালীবদ্ধ ভূগোল। তাহলে দেখো, এই আঞ্চলিক ভূগোলকে আবার আমরা চারটে ভাগে ভাগ করতে পারছি। কি কি? এক হচ্ছে অঞ্চল সমীক্ষা, দুই হচ্ছে আঞ্চলিক উন্নয়ন, তিন হচ্ছে আঞ্চলিক পরিকল্পনা এবং চার হচ্ছে আঞ্চলিক বিশ্লেষণ। তাহলে এখান থেকে তোমাদের কিভাবে প্রশ্ন আসতে পারে? মনে করো তোমাদের এমসিকিউতে এলো আঞ্চলিক ভূগোলের মধ্যে থেকে এখানে যে চারটে অপশন আছে এই চারটে অপশনের মধ্যে থেকে একটা অপশন অন্য দিয়ে বললো যে এইগুলির মধ্যে কোনটি আঞ্চলিক ভূগোলের শাখা নয়। তাই তোমাদের কিন্তু এই নামগুলোকেও ভীষণ ভালোভাবে পড়তে হবে। তাহলে আঞ্চলিক ভূগোলকে আমরা চারটে ভাগে ভাগ করতে পারছি। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি প্রণালীবদ্ধ ভূগোল। সেই প্রণালীবদ্ধ ভূগোলকে আবার আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 প্রাকৃতিক ভূগোল এবং নাম্বার 2 হচ্ছে মানবীয় ভূগোল। এই প্রাকৃতিক এবং মানবীয় এই দুটো ভূগোলকে আবার আমরা সুনির্দিষ্ট কতগুলো ভাগে ভাগ করতে পারি, যে ভাগগুলোই আমরা ক্লাস 10 অবধি বিভিন্ন টপিক হিসেবে আমরা পড়ে এসেছি। তাহলে দেখো, প্রথমেই প্রাকৃতিক ভূগোলকে আমরা বেশ কতকগুলি ভাগে ভাগ করতে পারছি। তার মধ্যে প্রথমেই বলা হচ্ছে জ্যোতির্বিজ্ঞান সম্পর্কীয় ভূগোল, নেক্সট হচ্ছে ভূমিরূপ বিদ্যা, থার্ড হচ্ছে জলবায়ু বিদ্যা, তারপরে হচ্ছে জলবিদ্যা, তারপরে সমুদ্রবিদ্যা, মৃত্তিকা ভূগোল এবং জীব ভূগোল। তাহলে কি জ্যোতির্বিজ্ঞান ভূগোল কি? যেখানে আমরা অ্যাস্ট্রোনমিক্যাল যে বিভিন্ন বিষয়বস্তুগুলো রয়েছে, আমরা যেখানে এই অ্যাস্ট্রোনমিক্যাল বিষয়বস্তু নিয়ে আলাপ আলোচনা করছি, আমাদের প্রাকৃতিক ভূগোলের যে শাখায় এই মহাজাগতিক বিষয়গুলির উৎপত্তি কোথা থেকে হয়েছে, তার আকার কি রকম, তার আয়তন কি রকম, এই সমস্ত বিষয়বস্তু সম্পর্কে যেখানে আমরা আলোচনা করি সেটাই হচ্ছে এই জ্যোতির্বিজ্ঞান সম্পর্কিত ভূগোল। এবং এটি হচ্ছে সব থেকে পুরাতন বা প্রাচীন কিন্তু শাখা, যেখানে কিন্তু গণিত এবং জ্যোতির্বিজ্ঞানের ভিত্তিতে কিন্তু এই যে অ্যাস্ট্রোনমিক্যাল যে জিওগ্রাফি এই বিষয়টি কিন্তু ডেভেলপ হয়েছিল। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে এই জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল এই শাখায় আমরা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করি। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ভূগোলের প্রাচীনতম শাখাটির নাম কি, এবং গণিত এবং যে জ্যোতির্বিজ্ঞান যে গণিতের যে বিষয়বস্তু সেটি কোন
বিষয়ের সাথে সম্পর্কযুক্ত এরকম ভাবে বিভিন্ন প্রশ্ন কিন্তু আমাদের আসতেই পারে। নেক্সট দেখো, আমরা এখানে যে বিষয়টা নিয়ে দেখো আমরা আলোচনা করব, নাম্বার 2, ভূমিরূপবিদ্যা, যেটি ভীষণই গুরুত্বপূর্ণ একটি শাখা, যেখানে আমরা হচ্ছে স্থান এবং সময়ের নিরিখে যে বিভিন্ন ভূপ্রাকৃতিক উপাদান, ভূমিরূপের গঠন, তার বিবর্তন, এই যে ঘটেছে বিভিন্ন সময় পর্যায়ক্রমিকভাবে, সেই বিষয়গুলোকে নিয়ে কিন্তু আমরা আলোচনা করে থাকি বা আলোচনা করার সুযোগ পাই। তাহলে সেটাই হচ্ছে কিন্তু ভূমিরূপ বিদ্যা। এটি কিন্তু আমাদের জিওলজির যে বিষয়টা, সেই জিওলজি বা ভূতত্ত্ববিদ্যা তার সঙ্গে সম্পর্কযুক্ত। এই টার্মটা বা এই লাইনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু ভালোভাবে মনে রাখবে, কারণ এখান থেকে প্রশ্ন আসে যে এই জিওমরফোলজি বা ভূমিরূপবিদ্যা আর কোন সাবজেক্ট বা কোন বিষয়ের উপর নির্ভরশীল, তখন উত্তর হয়ে যাবে কিন্তু জিওলজি বা ভূতত্ত্ববিদ্যা। এই বিষয়টি প্রথম কিট সর্বপ্রথম কিন্তু এই জিওমরফোলজির যে শব্দটি তিনি কিন্তু প্রথম প্রয়োগ করেছিলেন। এবং এখানে আমরা বেসিক্যালি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি, বিভিন্ন ভূমিকম্প, অগ্নুৎপাত, শিলা, নদ নদী, হিমবাহ, এরকম বিভিন্ন যে বিষয়বস্তুগুলো রয়েছে, আমরা এই শাখায় সেই বিষয়বস্তুগুলো নিয়ে কিন্তু আলোচনা করে থাকি। এবং এর যে প্রবক্তাগণ, এই বিষয়ে যারা বিভিন্ন মতামত দিয়েছেন, তারা হচ্ছেন উইলিয়াম মরিস ডেভিস। আমরা অনেকেই শুনেছি এনার নাম, উইলিয়াম মরিস ডেভিস। তিনি হলেন এই ভূমিরূপ বিদ্যার জনক। এছাড়াও কিং, হার্টন, পেইং, উলড্রিচ মর্গ্যান এবং পরবর্তীকালে ডক্টর শিবপ্রসাদ মুখোপাধ্যায় কিন্তু এই জিওমরফোলজি শাখার কিন্তু এক অভূতপূর্ব কিন্তু এক উন্নতি ঘটিয়েছিলেন। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে ভূমিরূপ বিদ্যার প্রবক্তাগণের নাম বল, এরকম আসতেই পারে। এছাড়াও আমরা আগের পার্টটাতে দেখো আলোচনা করলাম জ্যোতির্বিজ্ঞান। তো জ্যোতির্বিজ্ঞানের কথা দেখো আমরা আগেও পড়েছি ক্লাস 9-এ, তো সেখানে আমরা পড়েছিলাম, দেখো একটু মনে করো তোমরা, দেখো নিকোলাস কোপারনিকাসের কথা আমরা পড়েছিলাম, যাকে আমরা কি বলি, এই জ্যোতির্বিজ্ঞানী ও ভূগোলের কিন্তু তাকে আমরা জনক বলে থাকি। এছাড়াও হেরোডোটাস, টলেমি, প্লেটো, অ্যারিস্টটল, এরাটোস্থেনিস, এই যে প্রমুখ ব্যক্তিগণ, এরাও কিন্তু জ্যোতির্বিজ্ঞান ভূগোলের ওপর তাদের যে গুরুত্বপূর্ণ মতবাদ সেগুলো দিয়েছিলেন। নেক্সট আমরা জানবো জলবায়ু বিদ্যা। এই জলবায়ু বিদ্যা খুবই একটি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ শাখা। এখানে আমরা প্রধানত আবহাওয়া এবং জলবায়ুর যে উপাদান এবং বায়ুমণ্ডল সংক্রান্ত যে ঘটনাগুলি, সেগুলো নিয়ে আলোচনা আমরা এখানে করে থাকি। এই আবহবিদ্যা বা এই জলবায়ু বিদ্যা, এটি কিন্তু মেটিওরোলজি শাখার সঙ্গে সম্পর্কযুক্ত। এবং আলেকজান্ডার ভন হামবোল্ট তিনি প্রথম কিন্তু এই ক্লাইমেটোলজি শব্দটি কিন্তু প্রথম ব্যবহার করেছিলেন। এবং অন্যদিকে অ্যারিস্টটল প্রথম এই মেটিওরোলজি শব্দটি কিন্তু ব্যবহার করেছিলেন। এই নাম দুটো কিন্তু অবশ্যই মনে রেখো যে অ্যারিস্টটল সর্বপ্রথম মেটিওরোলজি শব্দটির কথা প্রথম প্রয়োগ করেছিলেন, এবং অন্যদিকে আলেকজান্ডার ভন হামবোল্ট তিনি এই ক্লাইমেটোলজি শব্দটি প্রয়োগ করেছিলেন। এখানে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করি? এই শাখার মূল আলোচ্য বিষয় হচ্ছে বায়ুর চাপ, উষ্ণতা, বায়ু প্রবাহ, ঘূর্ণিঝড়, আর্দ্রতা, মেঘ, অধঃক্ষেপণ, আবহাওয়া, জলবায়ুর যে বিভিন্ন নিয়ন্ত্রক, এই যে আরো যে আবহাওয়া সংক্রান্ত বিষয়গুলো কোরিলেটেড, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে আমরা আলোচনা করে থাকি। এবং এই বিষয়ের যারা প্রবক্তাগণ, তারা হচ্ছেন, প্রথম হচ্ছেন আর বার্নস। তিনি হচ্ছেন কিন্তু ব্রায়সন বা আর ব্রায়সন, তিনি কিন্তু হচ্ছেন এই জলবায়ু বিদ্যার কিন্তু জনক। এবং পরবর্তীকালে কোপেন, থর্নওয়েট, তারপরে বিভিন্ন ব্যক্তিগণ, হ্যাঁ, তারা কিন্তু এই বিষয়ে কিন্তু তাদের যে মতামত দিয়েছে। এবং পরবর্তীতে আমরা দেখো জানবো যে জলবিদ্যা বা হাইড্রোলজি নামেও আমরা যাকে জানি, সেখানে আমরা প্রাকৃতিক ভূগোলের বিভিন্ন শাখা, যেখানে সাগর, মহাসাগর, নদ নদী, হ্রদ, জলাশয়, ভৌমজলের বিভিন্ন বিষয়, হিমবাহ,
এই সমস্ত বিষয় নিয়ে যেখানে আলোচনা করা হয় তাকে আমরা হাইড্রোলজি বলে থাকি। এই শাখায় আমরা পৃথিবীর জলচক্র, ভৌমজলের উৎস, তার অবস্থান, তার ব্যবহার, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। এবং এই বিষয়ের প্রবক্তাগণ যিনি হচ্ছেন তিনি হচ্ছেন হার্টন। আমরা জানি হার্টনের নাম আমরা শুনেছি অনেকেই। তো আর হার্টন কিন্তু এই হাইড্রোলজির জনক হিসেবে আমরা কিন্তু তাকে চিনি। এছাড়াও আরো বিভিন্ন ব্যক্তিগণ এই বিষয়ে তাদের বহু মূল্যবান মতামত আমাদের সামনে তুলে ধরেছিলেন। এরপরে আমরা যে বিষয়টির সম্পর্কে জানবো সেটি হচ্ছে সমুদ্রবিদ্যা। সমুদ্রবিদ্যাও একটি খুবই গুরুত্বপূর্ণ পার্ট, যাকে আমরা জানি ওশনিওগ্রাফি নামে। তো এখানে আমরা সাগর মহাসাগর সম্পর্কিত নানা বিষয় নিয়ে আলোচনা করি, যাকে আমরা বাংলায় উদক বিদ্যা বা জলবিদ্যাও বলে থাকি। এখানে আমরা বেসিক্যালি যে বিষয়গুলোর ওপর ফোকাস করি সেটা হচ্ছে সাগর মহাসাগরে উৎপত্তি, সমুদ্র স্রোত, তরঙ্গ, সমুদ্র তলদেশের ভূগঠন, ভূপ্রকৃতি, এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করে থাকি। এবং প্রবক্তাগণ হচ্ছেন এম.এফ. মাউরি, হলেন এর প্রধান জনক সমুদ্রবিদ্যার। এছাড়াও বিভিন্ন পসিডোনিয়াস, উইলিয়াম প্রমুখ সমুদ্র বিজ্ঞানীগণ এই বিষয়ে তাদের বহু মূল্যবান মতামত আমাদের সামনে তুলে ধরেছিলেন। এরপরে হচ্ছে মৃত্তিকা ভূগোল। মৃত্তিকা ভূগোলের জনক আমরা জানি, অনেকেই আমরা মৃত্তিকা ভূগোলের বিষয় আমরা জানি যে ভি.ভি. ডকুচেভ হচ্ছেন মৃত্তিকা বিজ্ঞানের জনক। এছাড়াও মারবার্ট, হিলগার্ড প্রমুখ বিজ্ঞানীগণ এই বিষয়ে কিন্তু তাদের বহু মূল্যবান মতামত দিয়েছেন। এখানে আমরা বেসিক্যালি মৃত্তিকার ভৌত রাসায়নিক ধর্ম, তার গুণাগুণ, কৃষিকাজে তার প্রভাব, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। নেক্সট হচ্ছে জীব ভূগোল। জীব ভূগোলে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করি সেটি হচ্ছে আমাদের যে প্রাকৃতিক ভূগোলের এই শাখাটি অ্যাকচুয়ালি আমাদের বায়োজিওগ্রাফি নামেও পরিচিত, যেখানে আমরা উদ্ভিদ প্রাণীর বন্টন, বৈশিষ্ট্য, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। এবং আলফ্রেড রাসেল ওয়ালেস কে বলা হয় জীব ভূগোলের জনক। এরপরে আমরা যে বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করব সেটি হচ্ছে মানবীয় ভূগোল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেখানে মানুষকে কেন্দ্র করে বিভিন্ন ক্রিয়াকলাপ বা কার্যকলাপ কিন্তু হয়ে থাকে, তাকেই কিন্তু আমরা মানবীয় ভূগোল বা হিউম্যান ইকোলজি আমরা কিন্তু বলে থাকি। ঠিক আছে, এখানে মানুষ এবং প্রকৃতির একটা পারস্পরিক ক্রিয়া আমরা সবসময় লক্ষ্য করতে পারি। আর্নেস্ট হেকেল সর্বপ্রথম এই ইকোলজি এই কথাটি প্রথম বলেন, যার থেকেই পরবর্তীকালে এই ইকোলজি শব্দটি কিন্তু এসেছে। এই মানবীয় ভূগোলকে আবার আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে দেখো আমরা দেখতে পাচ্ছি রাশিমাত্রিক ভূগোল, নেক্সট অর্থনৈতিক ভূগোল, জনসংখ্যা ভূগোল, রাজনৈতিক ভূগোল, ঐতিহাসিক ভূগোল, সামাজিক ভূগোল, দার্শনিক ভূগোল এবং সাংস্কৃতিক ভূগোল। তাহলে আমরা জিওগ্রাফির যে শাখায় রাশিতত্ত্ব বা রাশিমাত্রিক, যাকে আমরা স্ট্যাটিস্টিক্স বলে থাকি, সেই বিষয় নিয়ে আমরা যেখানে আলোচনা করি সেটি হচ্ছে কিন্তু আমাদের এই রাশিমাত্রিক ভূগোলের প্রধান বিচার্য বিষয়। অন্যদিকে অর্থনৈতিক ভূগোল, যেখানে অর্থনৈতিক ক্রিয়াকলাপ নিয়ে যে ভূগোল আলোচনা করে তাকে আমরা অর্থনৈতিক ভূগোল বলে থাকি। জনসংখ্যা ভূগোল, যেখানে আমরা পপুলেশন, তাদের সেটেলমেন্ট, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি, সেটাই হচ্ছে জনসংখ্যা ভূগোল। রাজনৈতিক ভূগোল আমাদের সমাজের রাজনৈতিক অবস্থান, সেখানে ভূগোল কিভাবে নিজেকে তুলে ধরছে সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করা হয়। ঐতিহাসিক ভূগোল বলতে আমাদের ভূগোলের ঐতিহাসিক যে প্রেক্ষাপট, কোথা থেকে ভূগোলের এই বিবর্তন, কিভাবে বা কোন সময়ের মধ্যে দিয়ে ভূগোল আজকের এই জায়গায় এসে দাঁড়ালো, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সামাজিক ভূগোল, মানুষ সমাজবদ্ধ জীব, তো তার সমাজের সম্পর্কে বিভিন্ন তথ্য যে ভূগোলের যে শাখায় তুলে ধরা হয় সেটাই হচ্ছে সামাজিক ভূগোল। অন্যদিকে
হচ্ছে আমাদের দার্শনিক ভূগোল, যেখানে আমাদের বিভিন্ন দার্শনিকগণ ভূগোল সম্পর্কে তাদের যে বিখ্যাত মতবাদ দিয়েছেন সেটাই হচ্ছে দার্শনিক ভূগোল। এবং লাস্ট হচ্ছে সাংস্কৃতিক ভূগোল, যেখানে বিভিন্ন রকম সাংস্কৃতিক প্রেক্ষাপট যে ভূগোলে আমাদের তুলে ধরা হয়েছে সেটাই হচ্ছে সাংস্কৃতিক ভূগোল। এরপরে আসি এই রাশিমাত্রিক ভূগোল বিষয়ে যে যে ব্যক্তিগণ তাদের বিখ্যাত মতবাদ আমাদের সামনে তুলে ধরেছেন। রাশিমাত্রিক ভূগোলের ক্ষেত্রে চোরলে, স্ট্যাম্প, উলম্যান, রবিনসন প্রমুখ ব্যক্তিগণ তাদের বহু মূল্যবান মতামত আমাদের কাছে তুলে ধরেছেন। এই নামগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে মাথায় রাখবে। এবং কারণ পরীক্ষায় আমাদের এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই আসবে, কোনো একটা নাম মেনশন করে বলতে পারে এই মানে বিজ্ঞানীগণ কোন ভূগোলের সাথে সম্পর্কযুক্ত ছিলেন। তো নেক্সট হচ্ছে অর্থনৈতিক ভূগোল। সেখানে আমরা বলতেই পারি স্ট্যাম্প, জিমারম্যান, ওয়েবার, ভন থুনেন প্রমুখ ব্যক্তিগণ এই অর্থনৈতিক ভূগোল শাখার সঙ্গে সম্পর্কযুক্ত ছিলেন। নেক্সট জনসংখ্যা বিজ্ঞান। সেখানে আমরা বলতে পারি বিজু গার্নিয়ারের কথা, আমরা জেলিনস্কির কথা বলতে পারি, আরো প্রমুখ ব্যক্তিগণ এর সাথে সম্পর্কযুক্ত। নেক্সট রাজনৈতিক ভূগোল। সেই রাজনৈতিক ভূগোলের ক্ষেত্রে র্যাডসেলের কথা আমরা বলতে পারি, ম্যাকিঞ্জারের কথা আমরা বলতে পারি। সামাজিক ভূগোল বা সমাজ বিজ্ঞান সম্পর্কিত যে ভূগোল, সেখানে আমরা বলতে পারি ম্যাক্স মিলিয়নের কথা, স্মিথের কথা আমরা তুলে ধরতেই পারি। নেক্সট দার্শনিক ভূগোল, যেখানে দর্শন শাস্ত্রকে প্রধান প্রাধান্য দেওয়া হয়েছে, যেখানে এই বিষয় সম্পর্কে আলোচনা করতে গেলে যাদের কথা আমাদেরকে বলতেই হয়, যাদের অবদানের কথা, কান্ট, হামবোল্ড, কার্ল রিচার প্রমুখ, ভিদাল দোলাব্লাস প্রমুখ ব্যক্তিগণ। নেক্সট হচ্ছে সাংস্কৃতিক ভূগোল। সাংস্কৃতিক ভূগোলের অন্যতম প্রবক্তা হচ্ছে র্যাডজেল এবং কালসার। তাহলে এই গেল আমাদের ক্লাসিফিকেশন, এবং ক্লাসিফিকেশন থেকে আমাদের প্রচুর প্রশ্ন কিন্তু আমাদের কিন্তু এমসিকিউতে আসে। তো এই জায়গাটা যদি একটা ক্লিয়ার কনসেপ্ট তোমাদের মধ্যে তৈরি হয়, তাহলে কিন্তু তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবে। তোমাদের প্রত্যেকের এই জায়গাটার কনসেপ্ট ক্লিয়ার হলো নাকি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা লিখে পাঠিও। চলো আমরা এরপরে আরো জিওগ্রাফি সম্পর্কে কিছু তথ্য, ইম্পর্টেন্স নোটস আমরা একটু জেনে নেব, যেটা আমাদের এই ওভারঅল আমাদের এই আগের দিনের যে টপিকগুলো আমরা আলোচনা করেছি, যে পোর্শনটা, টপিক মিনস আমরা এই চ্যাপ্টারটা যে পোর্শনটা ফার্স্ট পার্টটা আমরা আলোচনা করেছি, এবং আজকে যেটা আমরা আলোচনা করলাম তার ওভারঅল যে যে পোর্শনগুলো ইম্পর্টেন্ট পার্ট এখান থেকে এমসিকিউতে বিশেষ করে আসার জন্য, সেটা একটু তোমাদের সাথে একটু ডিসকাস করে নিই। দেখো, এই জিওগ্রাফি শব্দের আক্ষরিক যে অর্থ সেটা হচ্ছে পৃথিবীর বর্ণনা। নেক্সট এই জিওগ্রাফি বা এই জিওগ্রাফিয়া প্রথম ব্যবহার করেছিলেন এরাটোস্থেনিস। নেক্সট মানুষের বাসভূমি হিসেবে পৃথিবীর বিবরণ, মানে মানুষের পৃথিবীকে মানুষের বাসভূমি হিসেবে প্রথম দেখেছিলেন হচ্ছেন এরাটোস্থেনিসই। বিজ্ঞানকে ভূগোলকে বিজ্ঞানের স্বতন্ত্র শাস্ত্ররূপে প্রতিষ্ঠা করেছিলেন ভন হাম্বোল্ড। কারণ ভূগোল হচ্ছে বিজ্ঞানেরই পার্ট, কারণ বিজ্ঞানের একটা অংশ হিসেবেই আমরা ভূগোলকে দেখি। ভূগোল কিন্তু অবভিয়াসলি একটা সায়েন্স, সেটা কিন্তু হাম্বোল্ডই প্রথম মনে করেছেন। আর বিশ্বের দরবারে প্রথম ভূগোল চর্চা শুরু হয়েছিল কিন্তু কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের হাত ধরে। এছাড়া আঞ্চলিক ভূগোলের কলা কৌশল, মানচিত্র অঙ্কন, সংখ্যামাত্রিক প্রযুক্তি, জিআইএস, জিপিএস, দূরসংবেদন, এই সমস্ত কিন্তু আঞ্চলিক ভূগোলের বিভিন্ন রকম টেকনোলজি ওরিয়েন্টেড কিন্তু একটা রেভলিউশন আমরা বলতেই পারি। এবং ভূগোলের জনক হচ্ছেন এরাটোস্থেনিস। এবং যদি তোমাদের প্রশ্ন আসে ভূগোলের প্রকৃত জনক কে, তখন উত্তর হয়ে যাবে কিন্তু হ্যাকাটিয়াস। এবং পৃথিবীর প্রথম মানচিত্র কিন্তু অ্যানাক্সিমেন্ডারি কিন্তু তৈরি করেছিলেন। নেক্সট, পৃথিবীর প্রথম প্রকৃত মানচিত্র অঙ্কন করেছিলেন টলেমি। তোমাদের এই জায়গাটা ভীষণ গোলায়, দেখো পৃথিবীর প্রথম মানচিত্র অঙ্কন করেছিলেন কিন্তু অ্যানাক্সিমেন্ডার, আর প্রথম প্রকৃত মানচিত্র মানে অ্যাকচুয়াল ম্যাপ যেটাকে আমরা বলি সেটা কিন্তু টলেমি করেছিলেন। প্রথম কোরোলজি শব্দটি ব্যবহার করেছিলেন স্ট্যাবো।
প্রথম কোরোগ্রাফি শব্দটি ব্যবহার করেছিলেন ক্লডিয়াস টলেমি, প্রথম জিওমরফোলজি শব্দটি ব্যবহার করেছিলেন কিট, এবং ভূগোলের প্রাচীনতম শাখা হচ্ছে জ্যোতির্বিজ্ঞানীয় শাখা। আমরা একটু আগে আজকে ক্লাসে এটি আলোচনা করেছি। ভূগোলের নবীনতম শাখা হচ্ছে পরিবেশ ভূগোল। তাই তো ইভিএস হচ্ছে আমাদের একদম নিউ একটা পার্ট জিওগ্রাফির ক্ষেত্রে। জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোলের শাখার মধ্যে আমরা কার্টোগ্রাফিকে ফেলি, গণিতকে ফেলি, পরিসংখ্যান যে ভূগোল তাকে আমরা এর সাথে অন্তর্ভুক্ত করি। নেক্সট, ভূমিরূপ বিদ্যার শাখার মধ্যে নদীবিদ্যা, হিমবাহবিদ্যা, উপকূলীয় ভূগোল এই সমস্ত বিষয়কে আমরা আলোচনা করি বা পড়াশোনা করি। আর জীব ভূগোলের শাখার মধ্যে উদ্ভিদ, প্রাণী সম্পর্কীয়, মানবীয় ভূগোল এই সমস্ত বিষয় নিয়ে আমরা কিন্তু আলোচনা করে থাকি। তাহলে আজকের ক্লাসে আমরা শাস্ত্ররূপে ভূগোলের সম্পূর্ণ পার্টটি তোমাদের কাছে কমপ্লিট করলাম। আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানিও, এবং আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবার পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য নতুন কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো।